সরলরেখার এবারে পরবর্তী প্রবলেমে চলে যাব। এই প্রবলেমটার সাথে আগের একটি চ্যাপ্টার অর্থাৎ সঞ্চার পথের অনেকটাই মিল আছে। এই প্রবলেমটা মূলত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। তো এখানে যেটা বলা আছে, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে আমাদের, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। তো বলা আছে সরলরেখাটি x অক্ষ ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। এখন প্রশ্ন হচ্ছে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে a b এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ p স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার y স্কয়ার। তো এই প্রবলেমটার সাথে আমাদের রিসেন্ট যে চ্যাপ্টারটা করতেছি এটার একটা মিল আছে, যেমন যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, এইটা আমাদের বেসিক্যালি সরলরেখা দেওয়া আছে। তো আমরা মাত্র একটা চ্যাপ্টার করে আসলাম, সেখানে একটা জিনিস আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে একটা সরলরেখার সমীকরণ যখন আমি এইরকম একটা ফরম্যাটে লিখতে পারবো, যেমন আমি যদি লিখি যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1, এই ফরম্যাটে লেখার অর্থ কি, যে x এর নিচে যে অংশটা থাকবে আমাদের, x এর নিচে যে অংশটা থাকবে এটা হচ্ছে x অক্ষের কর্তৃত্বাংশ, এবং y এর নিচে যে অংশটা থাকবে সেটা হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশ। এই ফরম্যাটে যদি আমি কোনো সরলরেখাকে লিখতে পারি, তার মানে একটা সরলরেখা, যেমন আমাদের এই যে গিভেন সরলরেখা যেটা x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, এই ফরম্যাটে লেখার কন্ডিশনটা কি, ইকুয়ালের এই যে ডান পাশে, ইকুয়ালের ডান পাশে আমাদের হইতে হবে 1, কিন্তু এখানে তো ডান পাশে আছে p, তাহলে 1 বানানোর উপায় হচ্ছে এই p দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করে দিব। তাহলে p দ্বারা যদি আমি উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে এই সরলরেখাটা দেখতে কেমন হবে, এটাকে আমি একটু এখানে লিখতেছি। এটা দেখতে এরকম হয়ে যাবে অনেক সময় যে x cos আলফা ডিভাইডেড বাই p, কেন, কারণ আমি তো উভয় পক্ষকে p দ্বারা ভাগ করতেছি, প্লাস সিমিলারলি এই অংশ কি হবে, এই অংশ হবে হচ্ছে y sin আলফা ডিভাইডেড বাই p। তাহলে এই অংশকেও যদি আমি p দ্বারা ভাগ করি তাহলে p ডিভাইডেড বাই p দিস ইকুয়াল টু 1 হয়ে যাবে। এখন আমাদের এই যে এই সরলরেখার সমীকরণ আর এই সরলরেখার সমীকরণ এখন কিন্তু কম্পারেটিবল, বাট কম্পারেটিবল বলতেও এখানে x এর সাথে কিছু নাই, কিন্তু এখানে x এর সাথে আছে cos আলফা, এবং আমরা যদি একটু কেয়ারফুল হই, এই যে cos আলফাটাকে চাইলেই আমি এই p এর নিচে দিতে পারি, কারণ এই p এর নিচে থাকা যে কথা এটা উপরে লেখাও সেম কথা। তো আমি cos আলফাটাকে cos আলফার জায়গায় না লিখে এখানে আমি একটু p এর নিচে দিয়ে দিই, তাহলে আমাকে দেখতে আরো সুবিধা হবে। সিমিলারলি এই sin আলফা কোথায় আসবে, তাহলে sin আলফা আসবে p এর নিচে। তো এই কাজটা যদি আমি করতে পারি তাহলে এটা কেমন লাগবে দেখতে, যে x ডিভাইডেড বাই p বাই cos আলফা, এবং y ডিভাইডেড বাই এখানে হবে হচ্ছে p বাই sin আলফা ইকুয়াল টু 1। এইটাই মূলত আমাদের এই যে গিভেন সমীকরণটা। এখন তাহলে এখানে এভাবে যদি আমি লিখতে পারি তাহলে আমি কি বলতে পারি এরপরে, যে x এর নিচে যে অংশটা আছে আমাদের, এই যে x এর নিচে যে অংশটা আছে এইটাই কি, এটাই হচ্ছে x অক্ষের কর্তৃত্বাংশ, অর্থাৎ x অক্ষ থেকে এই যে p বাই cos আলফা পরিমাণ অংশ কেটে নেয়, এবং y এর নিচে যে অংশটা আছে অর্থাৎ p বাই sin আলফা, এই অংশটাকে এটা হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশ। ইভেন আমি যদি এই চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের এই যে x অক্ষ থেকে যেটুকু অংশ কর্তন করে, মানে এখান থেকে শুরু করে এই অংশটুকু, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য p বাই cos আলফা, এবং এখান থেকে শুরু করে যে এই অংশটুকু, এইটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হবে p বাই sin আলফা। এবার এখান থেকে আরেকটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে এটা যদি এই অংশটা যদি p বাই cos আলফা হয় তাহলে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক হবে, যেহেতু এটা x অক্ষের উপরের একটা বিন্দু সুতরাং এর ভুজ হবে p বাই cos আলফা, কমা এর কোটি হবে 0, কারণ এটা x অক্ষের উপরের একটা বিন্দু, এবং এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কত হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক, এটার ভুজ হবে 0 কারণ এটা y অক্ষের উপরে অবস্থিত, এবং কোটি হবে এই যে এই দূরত্বটা, এবং এই দূরত্বটা কত আমরা সমীকরণ থেকে ক্লিয়ার, এই দূরত্বটা হবে p বাই sin আলফা। তার মানে এখানে আমি লিখতে পারি p ডিভাইডেড বাই sin আলফা। তার মানে আমি দুইটা বিন্দু পেয়ে গেলাম যে x অক্ষের উপরে কোন বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার নাম প্রশ্নে দেওয়াই আছে, এই বিন্দুটার নাম a, এবং y অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম প্রশ্নে বলা আছে b। এতটুকু ক্লিয়ার, এবং এখন পর্যন্ত যতটুকু আমি ক্লিয়ার হয়েছি মোটামুটি এই যে a বিন্দু বা b বিন্দু আমি সিলেক্ট করছি। তো এখন প্রশ্ন হচ্ছে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে এই যে জায়গাটাতে আমাকে ফোকাস করতে হবে, a b এর মধ্যবিন্দুর সঞ্চারপথ। এখন a b এর মধ্যবিন্দু কোনটা,
তো আমি এখানে ক্লিয়ার যে আমি এখানে দুইটা বিন্দু পাইছি, একটা হচ্ছে এ বিন্দু, আমি এখানে লিখে রাখতেছি। এ বিন্দুটা কত, এই যে আমাদের এইটা এ বিন্দু, এ বিন্দুটা হচ্ছে পি বাই কজ আলফা কমা 0। তার মানে এই বিন্দুটার যেটা স্থানাঙ্ক সেটা হচ্ছে পি বাই কজ আলফা, পি বাই কজ আলফা কমা 0। এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 কমা পি বাই সাইন আলফা, 0 কমা পি বাই সাইন আলফা। এখন প্রশ্ন হচ্ছে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে। তো আমি যদি এখানে চিত্রে খেয়াল করি এ বি এর মধ্যবিন্দুটা কোথায় হবে, এরকম কোন একটা পজিশন। তো আমি ধরে নিচ্ছি যে এটার মধ্যবিন্দুটার স্থানাঙ্ক ডি, এবং এটার স্থানাঙ্ক কত সেটা যেহেতু আমার জানা নাই, আমি ধরে নিচ্ছি এটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। যেহেতু আমার সমীকরণ লাগবে, অর্থাৎ এই যে সঞ্চারপথের সমীকরণ লাগবে, এই কারণে আমি এই বিন্দুটাকে ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। কিন্তু লজিক্যালি আমি কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক জানি কত, 0 কমা পি বাই সাইন আলফা। আবার বি, যে এ বিন্দু এবং বি বিন্দু এই দুইটারই স্থানাঙ্ক আমার জানা আছে। তাহলে স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে আমি এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক পাবো। এ বি এর মধ্যবিন্দু এটা কিন্তু পাওয়া যাবে যে এ বি এর মধ্যবিন্দু কত হবে, কারণ আমাদের আগের চ্যাপ্টার থেকে জানা আছে যে দুইটা স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, ওই দুটার স্থানাঙ্কের ভুজের যোগফল বাই 2। তার মানে এটার ভুজ অর্থাৎ পি বাই কজ আলফা প্লাস 0 ডিভাইডেড বাই 2, এটা করলে হবে হচ্ছে পি বাই 2 কজ আলফা। মানে পি বাই কজ আলফা হবে বেসিক্যালি, কারণ ওটা তো 0। পি বাই কজ আলফা তাকে তো 2 দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমি মধ্যবিন্দু বের করতেছি। এবং কোটি কত হবে, তাহলে কোটি হবে পি বাই সাইন আলফা হয়তো নরমালি, তাকে আমি তো 2 দিয়ে ভাগ করতেছি এই কারণে 2। তো এইটা মূলত আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে চিত্র অনুযায়ী মধ্যবিন্দু কত, এক্স কমা ওয়াই। তার মানে এই যে এক্স ইকুয়াল টু আমি কত বলতে পারি, এই যে মধ্যবিন্দুর ভুজ অর্থাৎ পি বাই কজ আলফা। সুতরাং এইখানে আমি এটা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু পি বাই কজ আলফা। এবং ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে, তাহলে আমি এখানে এই জিনিসটা লিখে রাখি যে এক্স ইকুয়াল টু পি বাই এই যে 2 কজ আলফা, পি বাই 2 কজ আলফা। তাহলে এখান থেকে আমি আরেকটু জাস্ট কজ আলফাটাকে সেপারেট করতে চাই যে কজ আলফা ইকুয়াল টু কত। এখান থেকে অনলি কজ আলফা ইকুয়াল টু যেটা পাবে পি বাই টুয়াইস এক্স, পি বাই টুয়াইস এক্স। এই স্থানাঙ্কটা বা এই ইনফরমেশনটা আমার কাছে ইম্পর্টেন্ট, এই যে কজ আলফা ইকুয়াল টু। এবং এখন পর্যন্ত আমার মনে হয় সবাই ক্লিয়ার এই কজ আলফা এক্সপ্রেশনটা কিভাবে বের করলাম। তো এটাকে আমি একটা ইকুয়েশন দিই, যে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই এবং এগুলোকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি, 2 নম্বর ইকুয়েশন। এবং এখান থেকে আমি যদি আরো লক্ষ্য করি যে ভূমি যেহেতু ভুজের এক্সপ্রেশন ধরে আমি এইটা পাইলাম যে cos আলফা ইকুয়াল টু পি বাই টুয়াইস এক্স। আমি যদি কোটির এক্সপ্রেশন ধরতাম, যেমন এই যে y ইকুয়াল টু কত হইতো, y ইকুয়াল টু হইতো পি বাই টুয়াইস সাইন আলফা। তাহলে এখান থেকে আমি যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে সাইন আলফার ইকুয়েশন পাবো। তার মানে সাইন আলফা ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে পি ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই। এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছে, যে কজ আলফার এক্সপ্রেশন পাওয়া গেল এবং সাইন আলফার এক্সপ্রেশন পাওয়া গেল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে প্রমাণটা আছে যেটা আমাদের দেখাইতে হবে, এখানকার ভিতরে কোনো আলফা জাতীয় টার্ম নেই। এখানে যদি আমি একটু লক্ষ্য করি এখানে কোনো আলফা জাতীয় টার্ম নেই। হ্যাঁ, পি আছে, এক্স আছে, ওয়াই আছে। তাহলে আমার কাজ হবে যে এই দুইটা এক্সপ্রেশন থেকে, এটার আমি 3 নাম্বার নাম দিচ্ছি, এই দুইটা এক্সপ্রেশন থেকে আলফাকে রিমুভ করতে হবে। এখন আমি আলফাকে কিভাবে রিমুভ করব, আলফাকে রিমুভ করার একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে যে এই দুইটা এক্সপ্রেশন যে পাইছি, আমি একটু এখানে দেখাচ্ছি বিষয়টা। এই দুইটা যে এক্সপ্রেশন আমি পাইছি অর্থাৎ 2 এবং 3, এই দুটাকে যদি আমি স্কয়ার করে যোগ করি তাহলে এই যে cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা হবে এবং আমাদের আলফাটা রিমুভ হয়ে যাবে। তো আমি এখন তাহলে কি করব, আমি করব হচ্ছে 2 নংকে স্কয়ার করব, অর্থাৎ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার। 2 নং এবং 3 নং ইকুয়েশনকে আমি স্কয়ার করে যোগ করব। তাহলে স্কয়ার করে যোগ করলে দুইটার লেফট হ্যান্ড সাইড কি হবে, লেফট হ্যান্ড সাইড হবে হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের অবস্থা হবে কি, রাইট হ্যান্ড সাইডের অবস্থা হবে p স্কয়ার বাই 4y স্কয়ার প্লাস p স্কয়ার বাই 4x স্কয়ার। এইটা হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের অবস্থা। এবং এখানে যদি খেয়াল করি যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1, এবং এই পাশে হবে যেটা 4x স্কয়ার y স্কয়ার, নিচে থেকে লসাগু হবে এবং 4y স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকবে p স্কয়ার x স্কয়ার প্লাস p স্কয়ার y স্কয়ার।
এবং পরবর্তীতে আর গুণ করলে আমাদের এইরকম একটা প্রমাণ চলে আসবে আর কি, যে এখান থেকে আবার পি স্কয়ার কমন যাবে, পি স্কয়ার কমন গেলে পি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার ওয়াই স্কয়ার, কারণ এই যে 4x স্কয়ার ওয়াই স্কয়ার এই পাশে আর গুণ হয়ে গেলে 1 হয়ে যাবে আসলে। তো এটাই প্রমাণ বলা ছিল এই প্রবলেমে, যে পি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার ওয়াই স্কয়ার। তো প্রমাণটা করার ক্ষেত্রে আমি প্রথমে এই সরলরেখাকে এই যে x ডিভাইডেড বাই x এর কর্তৃত্বাংশ প্লাস y ডিভাইডেড বাই y এর কর্তৃত্বাংশ ফর্মে লিখলাম, এবং এভাবে লিখতে পারলে আমি যে a ও b বিন্দুটা সিলেক্ট করতে পারবো এখানে, a ও b বিন্দু, এবং a ও b বিন্দুর যেটা মধ্যবিন্দু সেটা এখান থেকে আমি বের করে নিয়েছি যে মধ্যবিন্দুর কনসেপ্ট থেকে, ভুজের যোগফল বাই 2 কোটির যোগফল বাই 2, এবং এখান থেকে চিত্র অনুযায়ী মধ্যবিন্দুর যে স্থানাঙ্কটা সেটা x, y, এবং এখান থেকে x ইকুয়াল টু এই যে এই বিন্দুটার ভুজ এবং y ইকুয়াল টু এই বিন্দুটার কোট, এখান থেকে cos স্কয়ার cos আলফা sin আলফা দুইটা এক্সপ্রেশন, পরবর্তীতে এই দুটাকে স্কয়ার করে যোগ করলে আসলে তারপরে সামান্য কিছু ক্যালকুলেশন দিলে এই প্রমাণটা মিলে যাবে ইনশাল্লাহ।